সবাইকে আন্তরিকভাবে স্বাগত। কয়েকদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। সেখানে বিভিন্ন বিষয় উঠে এসেছে। তারপর বৈঠক হয়েছে, যেমন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে, তেমন একটা পর্যায়ে তারা দুজন, নরেন্দ্র মোদীজি এবং ডোনাল্ড ট্রাম্প দুজনের সংবাদ সম্মেলন করেছেন। এবং সেই সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেছেন যে বাংলাদেশে যে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে, এই পতনে আমেরিকা কোনোরূপ কলকাঠি নেড়েছে কিনা, কোনো রকম ভূমিকা নিয়েছে কিনা, আমেরিকার কোনো সংস্থা, আমেরিকার কোনো এনজিও, মানে কোনোভাবে ডিপ স্টেট কোনোভাবে কলকাঠি নেড়েছে কিনা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেন যে না, আমেরিকা এসব কিছুই পিছনেই নেই, এসব কিছু করেনি। এবং সেই সঙ্গে তিনি বলেন যে বাংলাদেশ বিষয়টি দেখবেন, গত 100 বছর ধরে দেখছেন, বাংলাদেশ নিয়ে কাজ করছেন, মানে ভারত কাজ করছে, তাই এই বিষয়টি তিনি নরেন্দ্র মোদীজি ভারতের প্রধানমন্ত্রীর উপর বাংলাদেশ বিষয়টি ছেড়ে দিচ্ছেন। অর্থাৎ তিনি ফ্রি হ্যান্ড দিচ্ছেন যে বাংলাদেশ বিষয়ে কি করবে না করবে ওটা ভারত বুঝবে, এবং ভারত যেটা করবে তাতেই নরেন্দ্র মোদীর প্রতি ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, তার সমর্থন থাকবে। এই বিষয়টিকেই বাংলাদেশের কিছু পেটুয়া সংবাদ মাধ্যম তারা বলতে চাইছে যে না, ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের বিষয়ে, এই প্রশ্নটি নরেন্দ্র মোদীর দিকে ডাইভার্ট করে দিয়েছে। আচ্ছা, এত বোকা ভাবেন মানুষকে, মানুষ কিছু বোঝে না, জানে না। আপনারা ভয় পাচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে দায়িত্ব দিয়েছেন, তিনি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনে সহযোগিতা করবেন, বাংলাদেশ বিষয়ে স্বাভাবিকভাবে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তন ঘটবে। তাহলে এই উপদেষ্টা, এই সমন্বয়কদের কপালে কষ্ট আছে, এবং হাসিনা যদি ক্ষমতায় বসে বাংলাদেশের আইন অনুযায়ী এই উপদেষ্টা সমন্বয়কদের প্রায় জনের কঠোর শাস্তি হবে। তাই ভয় পেয়ে উপদেষ্টা আসিফ নজরুল তিনি আবার তার ফেসবুক পেজে লিখছেন যে সত্যটা প্রচার করুন সংবাদ মাধ্যম। নরেন্দ্র মোদী মানে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন একজন সাংবাদিক, তিনি সেই প্রশ্নটির দায়িত্ব নরেন্দ্র মোদীকে দিয়ে দিয়েছেন। এত বোকা ভাবেন মানুষকে আসিফ নজরুল সাহেব? আপনি অধ্যাপক, এইটুকু বোঝার ক্ষমতা আপনার নেই যে তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারত, মানে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিষয়ে কাজ করছে, বাংলাদেশের বিষয়টি ভালো বোঝে ভারত, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এখন ভারতের প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশ বিষয়টি দেখবেন। তার উপরেই ছেড়ে দিলাম, বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদীজি ফ্রি হ্যান্ড দিয়েছেন নরেন্দ্র মোদীকে, অর্থাৎ যে সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের বিষয়ে তিনি যা কিছু করবেন সেটাই ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর পাশে দাঁড়াবেন, ভারতের পাশে দাঁড়াবেন ডোনাল্ড ট্রাম্প। আর এতেই আপনারা ভয় পেয়ে বাংলাদেশের মিডিয়াকে মিসগাইড করছেন, এ তো ক্লিয়ার কথা। যারা বিভ্রান্ত করছেন, যে সমস্ত বন্ধুরা দেখছেন, আপনারা ভিডিওটি বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে দিন। পরিষ্কার ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দিয়েছেন, যে বাংলাদেশ বিষয়ে, যেহেতু ভারতের নিকটতম প্রতিবেশী বাংলাদেশ, বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারত, তাই বাংলাদেশের পরিস্থিতি যদি সমস্যা হয় তার প্রভাব পড়বে ভারতে, সেটা ডোনাল্ড ট্রাম্প বোঝেন। এবং নরেন্দ্র মোদী বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ তুলে ধরেছেন ডোনাল্ড ট্রাম্পের কাছে, ভারতের উদ্বিগ্নতা, ভারতের সমস্যার কথা তুলে ধরেছেন ডোনাল্ড ট্রাম্পের কাছে, এবং সেটা ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন যে ভারতের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের কাছে সমস্ত বিষয় তুলে ধরেছেন। যেহেতু তাদের মধ্যে আলোচনা হয়েছে গভীরভাবে, তাই ডোনাল্ড ট্রাম্প এই প্রশ্নটি শুনে বলেছেন যে বাংলাদেশ বিষয়ে যা কিছু দেখবেন, সিদ্ধান্ত নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। কারণ বাংলাদেশ বিষয়টা ভারত ভালো বোঝে, মোদীজি ভালো বোঝেন যে কী করতে হবে, ওখানে স্থিতাবস্থা আনার জন্য কী করার দরকার, বাংলাদেশকে গণতন্ত্র ফেরানোর জন্য বলুন, বাংলাদেশের যে শান্তি শৃঙ্খলার জন্য বলুন, সেটা
ভারত তথা নরেন্দ্র মোদীজি সে ব্যাপার সিদ্ধান্ত নেবেন। এর সম্পূর্ণটাই ছেড়ে দিয়েছেন ভারতের উপরে। এর কি অপব্যাখ্যা করছেন কিছু কিছু সাংবাদিক, কিছু কিছু মানে বক্তা, আইন উপদেষ্টা আসিফ নজরুল আবার সেই ব্যাপারটিকে একবার নিজের মতো করে ব্যাখ্যা করছেন। আপনি ভয় পাচ্ছেন যে কোনো কারণে নরেন্দ্র মোদীজি আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ক্ষমতার প্রত্যাবর্তনে যদি সহযোগিতা করেন এবং আওয়ামী লীগ যদি ক্ষমতায় ফেরে আপনাদের কি হবে। আপনাদের ভয়ে বাংলাদেশের জনগণকে আপনারা বিভ্রান্ত করছেন। বাংলাদেশের যেমন বিএনপি নেতা রুহুল কবির রিজভী সাহেব আছেন, তিনি এবার ভারতের পণ্য বয়কটের জন্য কথা বলেন, নিজের শাল পুড়িয়ে ফেলেন, স্ত্রীর শাড়ি ফেলে দেন রুহুল কবির রিজভী সাহেব। ওদিকে আম তারেক বলে একজন নেতা আছেন, তিনি ভারত বিরোধী কথা বলেন, ভারতের পণ্য বয়কটের কথা বলেন। আচ্ছা, যারা এই পণ্য বয়কটের কথা বলেন তাদের একটা ইতিহাসের একটা ছোট্ট কথা বলি। মহাদেশীয় অবরোধ শুনেছেন ইতিহাসে, যেটা নেপোলিয়ান যখন বুঝলেন যে ইংল্যান্ডের সঙ্গে মানে নৌযুদ্ধে জেতা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয় নৌযুদ্ধে জেতা, তো তখন তিনি কি করলেন যে ইংল্যান্ডকে হাতে মারা যাবে না, ইংল্যান্ডের সঙ্গে পারা যাবে না যুদ্ধে, ইংল্যান্ডকে ভাতে মারতে হবে। তাই নেপোলিয়ান মহাদেশীয় অবরোধের ডাক দিলেন। অর্থাৎ ইংল্যান্ড থেকে কোনো নৌজাহাজ ইউরোপের কোনো বন্দরে যেতে পারবে না, আবার ইউরোপের কোনো নৌজাহাজ ইংল্যান্ডের বন্দরে আসতে পারবেন না। অর্থাৎ ইংল্যান্ডের সঙ্গে আমদানি এবং রপ্তানির সম্পর্ক ইউরোপের কোনো দেশ করতে পারবে না, পারলে নেপোলিয়ান তার সঙ্গে শত্রুতা নেবে। নেপোলিয়ানের তো তখন ক্ষমতা ছিল, তারপরেও কি হয়েছে, তো এই করার পর রাশিয়া এই মহাদেশীয় অবরোধে অংশগ্রহণ করেছিল ইংল্যান্ডের সঙ্গে, যে আর কোনো বাণিজ্যিক লেনদেন করবে না। কিছুদিন পর দেখা গেল এর ফলে ইংল্যান্ডের যে সমস্ত দ্রব্যাদি পণ্য রাশিয়ায় যেত সেগুলো না পেয়ে জনগণের মধ্যে ত্রাহি ত্রাহি রব হয়ে গেল, একেবারে জনগণের মধ্যে অস্থিরতা কাজ করতে লাগলো। তেমনি রাশিয়া থেকে যে সমস্ত কাঁচামাল আসতো ফ্রান্সে, সেগুলো বন্ধ হয়ে গেল। স্বাভাবিকভাবেই রাশিয়া জুড়ে একটা ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে গেল। শেষমেশ রাশিয়া সিদ্ধান্ত নিল যে তারা মহাদেশীয় অবরোধে আর থাকবে না, তারা ইংল্যান্ডের সঙ্গে আবার বাণিজ্যিক যে সম্পর্ক সেটা শুরু করবে, মানে রাশিয়া ইংল্যান্ডের সঙ্গে শুরু করবে। রাশিয়া এই অবরোধ যে নেপোলিয়নের ডাকে, ফ্রান্সের নেপোলিয়নের ডাকে যে অংশগ্রহণ করেছিল রাশিয়া, তারা বুঝতে পারলো যে তাদের দেশের সমস্যা হচ্ছে, অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ছে, জনগণের মধ্যে অস্থিরতা কাজ করছে, তাই তারা এই মহাদেশীয় অবরোধ থেকে বেরিয়ে এসে আবার ইংল্যান্ডের সঙ্গে বাণিজ্যিক লেনদেন শুরু করলেন। তারা বুঝতে পারছেন নেপোলিয়ন এত ক্ষমতাশালী, তাই তিনি মহাদেশীয় অবরোধ করতে পারেননি। আর বাংলাদেশ আজকে কোন জায়গায় ক্ষমতার দিক থেকে, ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ, আর ভারত কত পাওয়ারফুল বাংলাদেশের তুলনায়। আপনারা বাংলাদেশ থেকে স্লোগান দেন, জিগির দেন, মোদি বিরোধী, ভারত বিরোধী, ভারতের পণ্য বয়কট করবেন, ভারতকে চোখে চোখ রেখে কথা বলবেন, ভারতকে হুমকি দেন, ধমকি দেন। ভারত শান্তিপ্রিয় দেশ, তাই সহ্য করেছে। গত 6 মাস ধরে আপনাদের যারা উগ্র ভারত বিরোধী কথা বলেছেন, ভারত সহ্য করেছে, সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়েছে, নরেন্দ্র মোদী ভারতে ফিরে এসেছেন, গুরুত্বপূর্ণ এবার আলোচনা শুরু করেছেন তিনি, এবং বাংলাদেশকে তার ইঙ্গিত, বাংলাদেশকে প্রাথমিক প্রতিক্রিয়া অলরেডি কিন্তু জানানো হয়ে গিয়েছে। এবং ভারত কিন্তু বাংলাদেশের ব্যাপারে কি ব্যবস্থা নেবে তার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। কিছু দিনের মধ্যেই আপনারা তার বাস্তব প্রতিক্রিয়া দেখতে পাবেন, বুঝতে পারবেন এবং টের পাবেন। আপনারা কি মনে করছেন, ভারতের মতো একটি দেশকে বাংলাদেশ যা খুশি তাই বলে যাবে, যা খুশি তাই করে যাবে, যুদ্ধের হুঙ্কার দেবেন? ভারত সহ্য করে গিয়েছে, ভারত কূটনৈতিকভাবে তৎপরতা চালিয়ে গিয়েছে বিভিন্ন দেশের সঙ্গে। ফ্রান্সের সঙ্গে কি সুসম্পর্ক মোদির, বুঝতে পেরেছেন তো? ফ্রান্সের রাষ্ট্রনায়কের সঙ্গে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কি হৃদ্রতা, কি অকৃত্রিম বন্ধু, বুঝতে পেরেছেন? যে ফ্রান্সের রাষ্ট্রনায়ক, আমেরিকার প্রেসিডেন্ট, তারা কিভাবে প্রথা ভেঙে কি উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন নরেন্দ্র মোদীজিকে, বুঝতে পেরেছেন? নরেন্দ্র মোদীর গুরুত্ব এটা। বাংলাদেশের কিছু কিছু নেতা আবার নরেন্দ্র মোদীর একটু গুরুত্ব কম দেখানোর জন্য একবারে আলফাল পোস্ট দিয়ে ভরিয়ে দেন। জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, মোদীজি এই মুহূর্তে বিশ্বের একজন উল্লেখযোগ্য নেতা। তার বুদ্ধিমত্তা, তার দূরদর্শিতা, তার ওয়েট মাপার বোঝার ক্ষমতা আপনাদের আছে।
ভারতের এত প্রভাব ক্ষমতা থাকা সত্ত্বেও বাংলাদেশের এই যে এত ভারত বিরোধী মনোভাব, তবু গত 6 মাস ধরে ভারত সহ্য করেছে। ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব চাপ দিয়েছেন মোদিজির উপরে বাংলাদেশের ব্যবস্থা নেওয়ার জন্য, বাংলাদেশের উপরে। বাংলাদেশের যেভাবে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, বাংলাদেশে যেভাবে মানব অধিকার লঙ্ঘন হচ্ছে, বাংলাদেশে যেভাবে ভারত বিরোধী মনোভাব বাড়ছে, বাংলাদেশে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা হচ্ছে, পাকিস্তানের ISI প্রধান আসছে বাংলাদেশে, বাংলাদেশের সেনাবাহিনী যাচ্ছে পাকিস্তানে, বাংলাদেশে ভারত বিরোধীদের ঘাঁটি গড়ে ফেলা হচ্ছে, তারপরেও কিন্তু ভারত চুপচাপ সহ্য করেছে, দেখে গিয়েছে। আর এবার কিন্তু ভারতের প্রতিক্রিয়া দেওয়ার সময় হয়ে গিয়েছে, সময় চলে এসেছে, তার প্রাথমিক পর্যায় শুরু হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যেই কিন্তু সম্পূর্ণ ফিল্ম দেখতে পাবেন। ট্রেলার শুরু হয়ে গিয়েছে। আদানি পাওয়ার থেকে বলে দেওয়া হয়েছে বাংলাদেশ অনুরোধ করেছিল যে 1600 মেগাওয়াট যে বিদ্যুৎ আদানি পাওয়ার দেয় বাংলাদেশে, সেই বিদ্যুৎ যেটা এই অক্টোবরে বাংলাদেশ সরকার অর্ধেক করে নিয়েছিল, যে শীতের সময় তাদের যেহেতু বেশি বিদ্যুৎ লাগবে না, কিন্তু আবার এখন চিঠি পাঠিয়েছে যেহেতু গরম আসছে, যে সম্পূর্ণ বিদ্যুৎ আবার তারা নিতে চায়, কিন্তু কর ছাড় দিতে হবে। কিছুটা বকেয়া যে আছে 5,500 কোটি, মানে বাংলাদেশ সরকারের আদানি পাওয়ারের কাছে 5,500 কোটি টাকার বেশি বকেয়া রয়েছে, সেই বকেয়াতে ছাড় চেয়েছে বাংলাদেশ। বাড়তি করে ছাড় চেয়েছে, মানে বিদ্যুৎ সরবরাহের, কিন্তু আদানি পাওয়ার জানিয়ে দিয়েছে কোনো কর ছাড়া হবে না, বকেয়া বিল মেটাতে হবে, বকেয়া বিলেও কোনো ছাড় হবে না। প্রাথমিক টাইট দেওয়া শুরু হয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ ভারতের বন্ধু, আমরা তাদের সমস্যা হোক আমরা চাই না, কিন্তু এই কিছু ভারত বিদ্বেষী জনগণের জন্য, কিছু ভারত বিদ্বেষী বাংলাদেশের যে নেতার জন্য বাংলাদেশের জনগণ এই যে সমস্যা ভোগ করতে হচ্ছে বা ভবিষ্যতেও হয়তো হতে পারে। আমরা চাই না যে বাংলাদেশের জনগণের, সাধারণ জনগণের সমস্যা হোক, কারণ বাংলাদেশের সাধারণ জনগণ ভারতের বন্ধু, আমরা বন্ধু ভাবি, তারাও আমাদের বন্ধু ভাবে। কিন্তু বাংলাদেশে কিছু উগ্র ভারত বিদ্বেষী, মোদী বিদ্বেষী কিছু ব্যক্তি আছেন, যাদের জন্য বাংলাদেশের আজকে এই পরিস্থিতি, এই সমস্যা। আজকে মোদিজির উপরে ট্রাম্প ছেড়ে দিয়েছেন, তাই মোদিজির উপরে দেখুন ভরসা রেখে কিছুদিনের মধ্যেই বাংলাদেশের এই পরিস্থিতি পাল্টে যাবে। কারণ এরপরে হয়তো বাংলাদেশের সেনাবাহিনীর কাছে কোনো একটা মেসেজ যাবে যে হয় ইউনূসকে পদত্যাগ করান, সুযোগ দিন, যদি পদত্যাগ করেন ভালো, এবং এটা আপনারা ধরে রাখেন আগামী মার্চ থেকে এপ্রিল এর মধ্যেই ঘটে যাবে। মার্চ থেকে এপ্রিল সেনাবাহিনীর কাছে মেসেজ চলে যাবে যে আপনি ইউনূসকে পদত্যাগ করান, আর না হলে রাষ্ট্রপতিকে দিয়ে তাকে বরখাস্ত করান, একটা নিরপেক্ষ একটা সরকার এনে, তত্ত্বাবধায়ক সরকার এনে নিরপেক্ষ ভোট করুন, আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে একেবারে নিরপেক্ষভাবে স্বচ্ছ একটা নির্বাচন করে দিন। এই একটা দিক হতে পারে। দ্বিতীয় দিক হতে পারে যেটা, তাহলে একটা দিক হতে পারে কি, ইউনূস স্বেচ্ছায় পদত্যাগ করে যদি সেফ এক্সিস্ট চান দেশের বাইরে চলে যেতে পারেন। দ্বিতীয়, সেনাবাহিনীকে বলে তাহলে আপনি ওনাকে বরখাস্ত করুন, ছাড়তে না চাইলে রাষ্ট্রপতিকে দিয়ে বরখাস্ত করাতে পারেন, একটা বরখাস্ত করে একটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন হতে পারে। তৃতীয় যেটা হতে পারে যে সরাসরি সেনাবাহিনী এই সরকারকে বরখাস্তের মাধ্যমে বাংলাদেশের শেখ হাসিনার যে সরকার, সেই সরকারকেই পুনর্বহাল করতে পারে। যেহেতু নির্বাচিত সরকার ছিল, সেই সরকারকেও কিন্তু পুনর্বহাল করতে পারে। এই তিনটের যে কোনো একটা কিন্তু আগামী মার্চ থেকে এপ্রিলের মধ্যে হয়ে যাবে। মার্চ থেকে এপ্রিল। এক নাম্বার হতে পারে ডক্টর ইউনূসকে পদত্যাগের জন্য চাপ সেনাবাহিনীর মাধ্যমে, যদি পদত্যাগ না করেন। দ্বিতীয়ত, তাকে বরখাস্ত করে রাষ্ট্রপতির মাধ্যমে একটা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার আসবে, সেই সরকার বাংলাদেশ চালাবে। তৃতীয়ত, যদি সেরকম পরিস্থিতিও হতে পারে যে সেনাবাহিনীকে বলে যে আপনি রাষ্ট্রপতির মাধ্যমে ডক্টর ইউনূসকে বরখাস্ত করুন এবং বাংলাদেশের যে নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় পুনর্বহাল করুন, এটাও কিন্তু হতে পারে। তখন কিন্তু এই আওয়ামী লীগের উপরেই ভিত্তি করে বাংলাদেশের যারা জনগণ নেতা, তখন কিন্তু আপনাদেরকে টিকতে হবে এই আওয়ামী লীগকে ক্ষমতার দেখেই কিন্তু থাকতে হবে। এবং ভারতের তখন কিন্তু আপনাদের ভারতকে অনুনয় বিনয় করতে হবে। তাই
অতিরিক্ত বাড়াবাড়ি করবেন না। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উপরে এই যে অন্যায় অত্যাচার জুলুমবাজি করছেন, এর ফল কিন্তু কিছুদিনের মধ্যেই হাড়ে হাড়ে টের পাবেন। ভারতের এত ভারত বিরোধী জিগির তুলবেন, মোদী বিরোধী জিগির তুলবেন, ভারতের সঙ্গে যুদ্ধ করবেন, ভারতের সেভেন সিস্টারকে অস্থির করবেন আপনারা, ভারতের ম্যাপকে বলবেন বাংলাদেশের ম্যাপের মধ্যে এক করব, মানে কিছু জায়গা, ভারতের কিছু জায়গা আপনারা বলবেন যে মানে পরিপূর্ণ বাংলাদেশের ম্যাপের মধ্যে রাখবেন, সেখানে ভারতের কিছু অংশ ঢুকিয়ে দেবেন। এত কিছু, ভারতের পতাকাকে অবমাননা করবেন, আর ভারত চুপচাপ দেখবে, সহ্য করবে? সময় হয়ে এসেছে, অনেক হয়েছে। ভারতের সহ্য করার সীমা ছাড়িয়ে গিয়েছে। বিশ্বের সমস্ত জায়গা থেকে যে কূটনৈতিক তৎপরতা, যে বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে যে আলাপ আলোচনা, সব কিছু কমপ্লিট। এবার অ্যাকশান শুরু হবে। অ্যাকশান, সময়ের অপেক্ষা, দেখে নেবেন এর ফল প্রতিক্রিয়া কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন। আর বাংলাদেশের যারা জনগণ, সাধারণ জনগণ, তাদের আমরা বলবো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সঙ্গে আমরা আছি। আমরা ভারতীয়রা আপনাদের বন্ধু, আপনারা আমাদের বন্ধু। কিন্তু যারা ভারত বিদ্বেষী বাংলাদেশের জনগণ, তারা ভারতকে শত্রু ভাবেন, তাদের জন্য আমরা কিন্তু আমাদের কোনোরূপ সমর্থন সহযোগিতা তাদের জন্য নেই। যারা রাত দিন ভারত বিরোধিতা করে বাংলাদেশের, মানে বাংলাদেশের জনগণ যারা ভারত বিরোধিতা করে, তাদের জন্য আমাদের কোনো সমর্থন সহযোগিতা নেই। আমাদের সমর্থন সহযোগিতা বাংলাদেশের তাদের জন্য আছে যারা ভারতকে বন্ধু মনে করে, আমরাও তাদেরকে বন্ধু মনে করি। সম্মানিত দর্শক, এ বিষয়ে আপনাদের যে কোনো মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।